আপনি যুব সংগঠন করে রাজনৈতিক দল করবেন, তার মানে কি আপনি যে আরো একজন শাহেদ, শাহেদ করিম, আপনি নুরা, নুরু, নুরুল হক, কত কিছু, আপনি যে সেটা সারা বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারছে। আমি সাধারণ মানুষ, বঙ্গবন্ধু রাজস্বের রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। আমি আমি সকল মানুষকে বলে রাখলাম, আপনি আপনি শাহেদের চেয়েও একটা বড় বাটপার হিসেবে বাংলাদেশে উত্থান হচ্ছে আপনার। এটা হলো, আমি মিউট করতে বাধ্য হচ্ছি একটু, কিছু যদি মনে না করেন। আমরা আপনাকে আমরা একটু নুরুর কাছে যাই। নুরুল হক নূর, একটু যদি বলেন, আমার প্রশ্ন করার কিছু নাই, যেটি বলছিলেন সংসদ সদস্য মীরা আপা, আপনি কিভাবে দেখছেন, আপনি কিভাবে লাক্সারি এই লাইফ লিড করেন, বা আপনার অবস্থান এক এক সময় এক এক রকম কেন, কোথায় আপনার অর্থের উৎস? প্রথমে উনি একজন সংসদ সদস্য, আমি তাকে সংসদ সদস্য ভোটেই হোক আর বিনা ভোটেরই হোক, যেহেতু তারা সরকার আছে, তো আমরা ভোটারবিহীন অবৈধ সরকার বলি আর বৈধ সরকার বলি, তারা তো রাষ্ট্র পরিচালনা করছে, সেই ক্ষেত্রে জনপ্রতিনিধির দায়িত্বে আছে, তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি আমার লাক্সারি লাইফ লিড। উনি কোন ভাবে হয়েছে? জি আপা, একটু শেষ করতে দিন প্লিজ। আমি বলছি যে দেখেন, কথা বলতে দিতে হবে, আপনার কথা। জি জি, আপনি প্রয়োজনে ফুল বলে আমার পরে আরো 10 মিনিট, প্রয়োজনে 1 ঘন্টা বলেন, সমস্যা নেই, কিন্তু একজনের কথার মধ্যে আরেকজনে বললে এটা শোভনীয় দেখায় না। উনি আমার লাক্সারিয়াস লাইফ সম্পর্কে জানতে চেয়েছে, প্রথমে ওনাকে লাক্সারিয়াস লাইফ লিড, লাক্সারি বলতে কি বুঝে সেটা সংজ্ঞা ওনাকে দিতে হবে, যে আসলে উনি লাক্সারিয়াস লাইফ বলতে কি বুঝিয়েছেন, যে আমার কি 5টা গাড়ি রয়েছে, নাকি ওনাদের সেই দলীয় এমপি বা পাপিয়াদের মতো বিশাল বাহিনী রয়েছে যে অস্ত্র নিয়ে চলি, গাড়ির বহর নিয়ে চলি। তো লাক্সারি লাইফ বলতে উনি কি বলেছে, উনি আমার বাসায় কখন এসেছেন কিনা আমি জানি না, তো উনি কিভাবে আন্তাজে জানে? যারা আমার বাসায় এসেছে গণমাধ্যম কর্মী, তাদের মাধ্যমে উনি খোঁজ নেক যে আমি কি ধরনের লাক্সারি লাইফ লিড করি। সুতরাং না জেনে তো, ওই যে বললাম যে কিছু মানুষ আছে যারা রাজনীতি করতে হয় গলাবাজি দ্বারা, এখন তাদের স্বভাব হয়ে গেছে যে গলাবাজি করতে হবে, একজন একটা কিছু বললে তার বিপক্ষে একটা স্ট্যান্ড দাঁড় করাতেই হবে। তিনি বললেন আমাকে শাহেদের সাথে কম্পেয়ার করলেন। এখন কিছু মানুষ তো ধরেন, কিছু অজ্ঞ মূর্খ মানুষ রয়েছে যারা না বুঝে অনেক নিয়ে মন্তব্য করে। এখন তিনি যদি কিছু কম্পেয়ার করে বলতেন যে নূর তার পরিচয় ব্যবহার করে বা শেখ হাসিনার পরিচয় ব্যবহার করে রাষ্ট্রপতির সাথে ছবি তুলে এই বাটপারি করেছে বা এইটা করেছে, তাহলে তিনি আমাকে বলতে পারতেন। কিন্তু আমার সম্পর্কে তিনি তো ওইভাবে আসলে, তিনি বলেছেন যে আমাকে ওইভাবে দেখেন, উনি জানেন না। তো আমার সম্পর্কে কতগুলো মন্তব্য করলেন যেগুলো খুবই অশোভনীয় মন্তব্য, এবং এটা একজন মানুষ সম্পর্কে না জেনে উচিত না। হ্যাঁ, প্রথমে ঠিক বলেছেন যে আমি একেবারেই একজন কৃষক পরিবারের সন্তান, খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার ওয়াইফ একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আমার বড় ভাই ঢাকাতে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, আমি নিজে একটা ছোট অনলাইন বিজনেসের সাথে জড়িত আছি। কাজেই আমার মোটামুটি একটা মানুষ চলার জন্য যা প্রয়োজন হয়, হয়তো মীরা আপার কর্মী আছে ধরেন, তাদের পিছনে টাকা পয়সা খরচ করতে হয়, তার দলীয় রাজনীতি দীর্ঘদিন করে আসছেন এলাকায়, তাদের টাকা পয়সা দিয়ে লোকজন পালতে হয়। আমার সেরকম টাকা পয়সা দিয়ে লোকজন পালতে হয় না, যারা আমার সাথে রাজনীতি করে তারা নিজের খেয়ে রাজনীতি করে, সেই ক্ষেত্রে আমার টাকা দিয়ে লোক পালতে হয় না, আমার টাকা দিয়ে লোক পালতে হয় না, সারা বাংলাদেশ জানে আমার টাকা দিয়ে লোক পালতে হয় না। নুরু, আমি নতুন আসি এখানে। না তাহলে আমি বলছি যে আপনি বলছেন এই কারণে যে আমার, যে আমি শেষ করতেছিলাম যে ধরেন আমার সম্পর্কে অনেকগুলো মন্তব্য করলেন। হ্যাঁ, আমার যদি সে ধরনের কোনো এভিডেন্স থাকে, কোনো খারাপ কর্মের নজির থাকে, সেইগুলো আপনারা তো সরকারে আছেন, আপনাদের গোয়েন্দা সংস্থার গাড়ি আমার বাসার নিচে থাকে, আপনাদের একটু শেষ করতে দেন, আপনাদের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এর মোটরসাইকেল আমার পিছনে পিছনে অল টাইম থাকে। আমি কোন বাথরুমে গেলাম, কোথায় গেলাম, হাতির ঝিল দিয়ে যাই না, রাজধানীর মেইন সড়ক দিয়ে যায় সবসময়। তো আমার যদি সে ধরনের কোনো অপকর্ম থেকে থাকে, দয়া করে সেটা আপনি আপনার সরকারি দলের ক্ষমতা ব্যবহার করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বের করে নিয়ে আসবেন। অন্যথায় আপনি যে অশোভনীয় মন্তব্য করেছেন, আপনি হতে পারেন একজন সংসদ সদস্য, বাট আই ডোন্ট কেয়ার। আপনি সংসদ সদস্য আর মন্ত্রী, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আপনি আমার সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন এগুলো ব্যক্তিগত আক্রমণ কেন্দ্রিক। সেজন্য আপনি দুঃখ প্রকাশ করবেন যদি আপনি প্রমাণ না করতে পারেন। এখন এখানে একটা কথা আছে যে আবার আসবো আমার কাছে, আমরা একটু মেজবাউদ্দিন মান্নুর কাছে একটু যাই। মেজবাউদ্দিন মান্নু, আপনি একটু যদি বলেন যে সব মিলিয়ে আলোচনা, মীরা আপা যেটি বলছিলেন, সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং নুরুল হক নূর, কিভাবে দেখছেন? আপনার যদি একটি মন্তব্য করেন 2-1 মিনিটে। আমি আসলে
রাজনৈতিক কোনো মন্তব্য যেতে চাচ্ছি না। আমি চাচ্ছিলাম, আমি যে এলাকায় বসবাস করি, যে আমি শুধু ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটি যদি আপনি সুযোগ দেন তখন আমি সেটি বলতে পারি। জি বলেন। এইখানে একটি প্রশ্ন করতেই চাই, অনেক দর্শক কিন্তু প্রশ্ন করছেন যে অনেক দলীয় কর্মীরা শুধু ত্রাণ পাচ্ছে, দলীয় কর্মীর বাইরে পাচ্ছে না, বিষয়টি কি আসলে সত্য? আমি এক জায়গায় একমত যে পর্যাপ্ত ত্রাণ দেয়া হয়েছে, এটি সঠিক, কিন্তু ব্যবস্থাপনার যথেষ্ট ত্রুটি আছে। এটি আমি বলবো এই কারণে যে আপনি একটু আগে আমরা খবর পেলাম যে আরো 4 জন রোগী আমাদের এখানে শনাক্ত হয়েছে, জানিয়ে 50 জন হয়েছে। আর ত্রাণ ব্যবস্থাপনা আমি শুধু একটা উদাহরণ টানি আপনাকে। আমরা খাদ্য বান্ধব কর্মসূচিতে 20,153টি কার্ড ইস্যু করা হয়েছে, যেখানে আমরা বিভিন্ন উপজেলা পরিষদের মিটিং আমরা বলে আসছিলাম যে এই তালিকায় অনেক বিত্তবান মানুষের নাম আছে, সেই নামগুলো বাদ দেওয়া হোক। আমরা রিপোর্ট করেছিলাম যে 4-5 হাজার লোকের নাম আছে যারা বিত্তশালী। এবং একটা বিষয় আপনি দেখবেন যে এখানকার জনপ্রতিনিধিদের চেয়ে প্রশাসন যে কাজটি করে, তাদের কাজটাই হচ্ছে ওনারা যেটা করবে ওইটাই, এর উপরে খবরদারি করার মতো আমি এই মুহূর্তে ক্ষমতা দেখছি না জনপ্রতিনিধিদের। তো সেক্ষেত্রে প্রশাসন যদি সদিচ্ছা থাকতো সেখানে আরো ভালো কাজ করা যেত। সেই তালিকাটি 20,153, যা বলছিলাম যে খাদ্য বান্ধব 5 টাকা করে 30 কেজি চাল পাবে, সেখানটায় সে ইউনিয়ন পর্যায়ের যারা জনপ্রতিনিধি রয়েছেন ওনারা তালিকায় ওনাদের বান্ধবদের অনেকের নাম তুলে দিয়েছেন। আমরা বলার পরে সংশোধন করে দিয়েছেন ওনারা স্বেচ্ছায়, সেখানে 3700 নাম, 3700 সামথিং এই নামটা ওনারা চেঞ্জ করে দিয়েছেন। এরপর যদি আমরা বলি, এরপরও এই তালিকায় অনেক নাম আছে যারা বিত্তবান এবং বিত্তশালী, যাদের আসলে পাওয়ার দরকার নেই। ত্রাণ যথার্থ আছে, পর্যাপ্ত আছে, এবং আমরা মনে করি ব্যবস্থাপনায় আরো ত্রুটি বিচ্যুতি আছে, সেটি পরিষ্কার করা দরকার আছে। এবং প্রশাসনকে যে ক্ষমতাটা দেয়া আছে সেইখানটাকে জনপ্রতিনিধির ক্ষমতা অনেকটা খর্বকায় অবস্থায় থাকার কারণেই আজকের এই অবস্থা আমি মনে করছি। আপনি তৃণমূল পর্যায়ের যদি বলি যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা 2500 টাকায় স্পেসিফিক করে বলা হয়েছে যে কারা এইটা পাবে, সেই তালিকায় আমরা দেখেছি অনেক বিত্তশালী মানুষ তার পেশার জায়গাটা পরিবর্তন করে দিনমজুর লিখেছে, গৃহকর্মী লিখেছে, এভাবে আমরা তালিকা দেখেছি। তো এইখানটায় এই ক্ষমতাটা যদি আমি মনে করি জনপ্রতিনিধিদের একদম রুট লেভেলের যারা এর সাথে জড়িত তাদের, আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনলে এই তালিকাটা কখনো স্বচ্ছ হবে না। পর্যাপ্ত ত্রাণ থাকা সত্ত্বেও এই জন্য এই অব্যবস্থাপনার কারণেই শুধুমাত্র যে পাওয়ার সেই যোগ্য মানুষটি পাচ্ছে না। অনেক জনাব রাকিবুল হাসান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? এস এম রাকিবুল হাসান আপনাদের এলাকার একজন গণমাধ্যম কর্মী, তিনি বলেছেন যে তালিকায় যে সরকারি সুবিধাভোগীদের তালিকায় অনেকেই পেশা পরিবর্তন করে শুধু সহায়তা নেওয়ার জন্য নাম লিখিয়েছেন, অনেকেই আবার আছেন যারা বিত্তশালী কিন্তু তারাও তালিকায় আছেন। বিষয়টি কিভাবে দেখছেন বা এটি কিভাবে করলো, কারা করলেন, এই বিষয় নিয়ে আপনাদের কোনো তদারকি আছে? অবশ্যই আমাদের তদারকি আছে এবং প্রশাসনের সকল পর্যায়ে যারা দায়িত্বে আছে তারাও তদারকি করছে। কিন্তু কারা এই নামগুলো ঢুকালো তাদের ব্যাপারে কি আপনাদের কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? যারা বিত্তশালী, যারা মানে সুবিধা ভোগের তাদের অধিকার নেই কিন্তু তারা এই নাম দিয়েছে, এরকম যদি সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা পাওয়া যায় তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং ব্যবস্থা নেব। কিন্তু এখন হেলেন জেরিন খানের একটু কমেন্ট নিয়ে আসি। হেলেন জেরিন খান যে কথা বলছিলেন সৈয়দা রুবিনা আক্তার মীরা, কিভাবে তার বক্তব্যকে আপনি দেখছেন? এবং এটাই আপনার উনি স্টার্ট করেছেন, আমি স্ববিরোধী বক্তব্য দিয়েছি, কথা বলেছি যে সাংবাদিকরা আমাদের কোনো কিছু নিয়ে প্রকাশ করতে পারে না। আমার আরেকটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমি তো বলতে পারছি। আচ্ছা আপনি এখানে তুলে দিয়ে আসি
আচ্ছা আপনি আপনি লিভ নেন দেখেন, তাহলে আমার আরেকটা প্রোগ্রাম শুরু আমি হয়ে তো গেছে, আমি বলেছি কি যে যাবো? 37 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই 37 জনই কিন্তু বিএনপির পক্ষে, মীরা আপা আপনি তাহলে লিভ নিতে পারেন। জনগণের পক্ষে স্টেটমেন্ট আমি দিয়েছে লিভ বিদায়। নিলাম। সেই কারণে আল্লাহ হাফেজ। 37 জন সাংবাদিকের বিরুদ্ধে প্রায় 70টি মামলা দেওয়া হয়েছে। এক নাম্বার। আমার 2 নম্বর কথা হলো যে জনগণ থেকে বিচ্ছিন্ন একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচারী, একটা ভোট ছাড়া একটা সরকারের প্রতিনিধি হলে তার মধ্যে যে মিনিমাম কোনো সৌজন্যতা থাকে না, সেটা দিয়ে আমি প্রকাশ দেখলাম। আপনি দেখেন উনি এইটা কিন্তু বিপিন নুরুল যে বক্তব্যটি দিয়েছে সেটাতে আমার রাগ হওয়ার কথা, কারণ আমরা আজকে প্রায় 14 বছর ক্ষমতার বাইরে, এখানে আমাদেরকে সাথে আওয়ামী লীগের কম্পেয়ার করার কথা না, ওই আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করার কথা। যে আওয়ামী লীগ 71 থেকে 75 সালে আপনি জানেন শেখ সাহেবের পরিবারের লোকজন ব্যাংক ডাকাতি করে ধরা পড়েছিল, আবার এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুটপাট করে সেই একই পরিবারের লোকজন এটার নাম চলে আসতেছে। আমরা জানি যে আজকে 4000 থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপ, এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক থেকে টাকা চুরি করা হয় নাই। এরা এই সব টাকা কারা নিচ্ছে সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে। তো এখন জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের ভোট দিনের ভোট রাতের বেলা করে জোর করে থাকে, তারা তো অন্য বিরোধী পক্ষের কোনো কথা তাদের সহ্য হবে না। কেন সহ্য হলো না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন বলা হয়েছে? আরে শহীদ রাষ্ট্রপতি আপনাদের নেতা 71 সালের 25শে মার্চের রাতে সে তো অলরেডি পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মানে কি বলবো আঘাত করে আত্মগোপন করে পাকিস্তানে চলে গিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু ঘোষণা দেয় নাই, তিনি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আপনাদের সমস্ত নেতারা ওই ভারতে বসে বসে আমোদ প্রমোদ করেছেন, গান বাজনা করেছেন, ওখানে বসে নাটক থিয়েটার দেখেছেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে থেকে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। এর পরবর্তীতে জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন তাকে শহীদ বলা হয় এটাও আপনাকে বলছি। এই কারণে বলা হয় যে আপনাদের নেতায় মারা গিয়েছেন, আপনারা সমস্ত নেতাকর্মী কাউকে খুঁজে পাওয়া যায় না, রাজপথে সবাই পালিয়ে গিয়েছিলেন। আজকে আপনাদের বড় উপদেষ্টা হচ্ছে এসটি ইমাম। এই এসটি ইমাম ওই আমরা দেখেছি যে খন্দকার মোশাররফকে শপথ করিয়েছিলেন। আপনাদের আওয়ামী লীগের অনেক নেতা সেদিন শপথ করেছিলেন, মন্ত্রী হয়ে গিয়েছিলেন। আর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা গিয়েছেন, আপনি জানেন তার জানাজা লক্ষ লক্ষ লোক হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের জানাজায় এত লোক হয় নাই, এবং বিএনপির সমস্ত নেতাকর্মীরা রাজপথে ছিলেন। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি কারণে তাকে শহীদ বলা হয়, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরের এই যে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। এমএজি উসমানী আওয়ামী লীগের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল। সেই নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো তখন ক্ষমতায় ছিলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। তখন সাত্তার সাহেব জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণে। এরপরে জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে 91 সালে নির্বাচনে জয়লাভ করেছেন, সেখানেও বলা হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হ্যাঁ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী ছিলেন, তিনি এরশাদের সাথে আঘাত করেন নাই, তিনি ওই কি জানি বলেন নাই যারা নির্বাচনে যাবে তারা জাতীয় যে বেঈমান হবে, তারপরের দিনে আবার নির্বাচনে গিয়েছে স্বঘোষিত জাতীয় বেঈমান হয়েছে, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেন নাই। যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে 91 সালের নির্বাচন জনগণের ম্যান্ডেট নিয়ে ফ্রি ফেয়ার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছে। কাজেই এই সমস্ত কারণে শহীদ রাষ্ট্রপতি রহমানকে শহীদ বলা হয়। এইটা নিয়ে আপনাদের এত কষ্ট পাওয়ার কিছু নাই। এত কষ্ট কেন পান? ওই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলেছেন, ওই শিশু পার্ক থেকে জিয়া রহমানের নাম মুছে ফেলেছেন। তারপরে তো আপনাদের যোগ্যতা নাই, আপনাদের ক্ষমতা নাই, কিন্তু আপনাদের সেই সাধ্য নাই যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, সেইটা আপনারা করতে পারলেন না। আমরা দেখলাম
যে অনেক 2014 সালে আপনারা বিনা ভোটে ক্ষমতায় গেলেন, 154টা ভোট আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিলেন, 154টা আসন আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা হলেন, আর 144টা আসনে আপনারা 5%। সেখানে বলা হয় কুকুর বিড়াল ঘুমিয়েছিল নির্বাচন কেন্দ্রে, আপনাদের নেতা কর্মীরা ভোট দিতে যায় নাই। আর আমরা 2018 সালে যে নির্বাচন দেখলাম, সেটা তো দেখলাম দিনের ভোট রাতে গিয়েছে। আর এই কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা, আওয়ামী লীগের কারণে আজকে আমাদের এই করোনা ভাইরাসে হাজার হাজার লোক আজকে মৃত্যুবরণ করছে, এই আওয়ামী লীগের অযোগ্যতা, অদক্ষতা, দুর্নীতির কারণে। এই যে দেখেন সমস্যা, পাপলু ওনাদের সংসদ সদস্য, কি ন্যাক্কারজনক ঘটনা। একজন না, পাপলুর তো সংসদ সদস্য করছে, আবার তার ওয়াইফরাও পর্যন্ত করেছে। দুর্নীতি কিভাবে প্রশ্রয় দিয়ে থাকে এই লোক কুয়েতে যে আটকা পড়েছে, এখন তো ওই কারণে সংসদ ভেঙে দেওয়া উচিত। আবার দেখেন ওই যে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ হেলেন জেরিন খান, অনেক ধন্যবাদ। আমরা একটু নুরুল হক নূরের কাছে যাই। নুরুল হক নূর যদিও একটু দেরিতে যোগদান করেছেন, তো তার সমাপনী বক্তব্যটা একটু শুনি। সব আলোচনার মধ্যে আপনি কি বলবেন? আসলে হেলেন জেরিন খান বললেন, একজন সরকারি দলের সংসদ সদস্য বক্তব্য রেখে গেলেন, আপনি যদি শেষ যুক্তি খণ্ডন আপনার। না, আসলে এখানে যুক্তি খণ্ডনের কিছু না। আমি একটা কথা বলবো, এখানে হেলেন জেরিন খান উনি কথা বলছেন, মীরাপা কথা বলছেন, রাকিবুল হাসান কলাপাড়ার যে মেয়র উনি কথা বলছেন, এবং আরো একজন আসিফ ভাই বোধহয় সাংবাদিক। তো দেখেন, আমরা যখন কথা বলি তখন কিন্তু মানুষ দেখে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, অন্যান্যরা তার জায়গা থেকে একটা একাডেমিক শিক্ষা তাদের রয়েছে, তাদের একটা রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে। এখানে আমরা যখন কথা বলবো টক শো আলোচনায়, আমাদের কথার মধ্যে একটা মার্জিত আচরণ থাকা উচিত, একটা রুচিশীল বক্তব্য থাকা উচিত। এখন আমি হেলেন জেরিন খান আপার কথার বিরোধিতা করতে পারি, মীরা আপার কথার বিরোধিতা করতে পারি, তারা আমাকে আমার কথার বিরোধিতা করতে পারেন। সেটা কথা দিয়ে, যুক্তি দিয়ে, গঠনমূলক উপায়ে। সেটা যদি আমি ব্যক্তি আক্রমণ করি, তাহলে এটা আসলে আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন উঠায় যে আমি আসলে পরিবার থেকে কি ধরনের শিক্ষা পেয়েছি। কারণ এখানে আপনি আমাকে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করছেন না, আমি কোন রাজনীতি করছি, আমার রাজনীতির ফিলোসফি কি, আমি কেন এই রাজনীতি করছি, আমি ভবিষ্যতে কি করতে চাই, সেটা নিয়ে আপনি কথা বলছেন। সরকারে যারা থাকে তাদের স্বাভাবিকভাবেই সফলতা থাকে, ব্যর্থতা থাকে। এই সরকারের অনেক সফলতা রয়েছে, আবার অনেক ব্যর্থতাও রয়েছে। আমি বলবো না যে পুরোপুরি এই সরকার ব্যর্থ। এখন এই সরকারের আমলে মানুষের সবচেয়ে চরম একটা বঞ্চনার জায়গা যে মানুষ গণতন্ত্রটাকে হারিয়েছে, মানুষ ভোটাধিকার হারিয়েছে, মানুষ মৌলিক অধিকার হারিয়েছে। যেখানে সংবিধান মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার কথা বলে, সেখানে আজকে আইসিটি আইনের, এই ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে এই করোনা ভাইরাসের মহামারীতে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু মানুষ বেশি হয়রানির শিকার হয়েছে, নিগৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক, আমাদের সাবেক প্রয়াত মন্ত্রী জনাব নাসিম সাহেব, জাতীয় চার নেতার সন্তান, আমি তাকে রেসপেক্ট করি, জাতীয় চার নেতার প্রতি আমার শ্রদ্ধা আছে, একই শ্রদ্ধা যেটা জিয়াউর রহমানের প্রতি আছে, বঙ্গবন্ধুর প্রতি আছে, শেখ হাসিনার প্রতি আছে, খালেদা জিয়ার প্রতি আছে। কারণ তারা তো জাতীয় নেতৃবৃন্দ, তাদের তো এই দেশে তাদের অবদান রয়েছে। তাদের খারাপ কাজে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু তাই বলে তাদের ব্যক্তিগত আক্রমণ তো আমরা করতে পারি না। সেখানে নাসিম সাহেবের সমালোচনা করার কারণে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, কারাগারে প্রেরণ করা হয়েছে, দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকগুলো অ্যাক্টিভিস্ট এবং দুটি গণমাধ্যমের অনলাইন, প্রথম সারির অনলাইন পোর্টাল সম্পাদক, তাদের বিরুদ্ধে মামলা করা হলো, কারণ ক্ষমতাসীন দলের চাল চুরির নিউজ করেছে। তো এই যে সরকারের যে স্বাভাবিক সময়ের যে দমন পীড়ন যে বেড়েছে, এটা নিয়ে যদি সমালোচনা করি, সেটাকে সরকারি দল কিভাবে ডিফেন্ড করবে? এটা তো ডিফেন্ড করার কোনো ওয়ে নাই। আজকে যে শাহেদের কথা, জিকে শামীম, পাপিয়ারা কিংবা পাপলু বলেন, এই যে ক্যাসিনো সম্রাটটা বলেন, আমি তো বলছি এটা হেলেন জেরিন খান আপা উনি কথার খাতিলে বিরোধিতা করবেন। বিএনপি তো এরকম কিছু লোকজন রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলগুলোতে এরকম অসৎ লোক ঢুকে যায়, কিন্তু তারা কিভাবে একটা দলের একেবারে হাই কমান্ড পর্যন্ত চলে যায়, সেখানে কারা তাদেরকে নিয়ে যায়, এটা কখনো খোঁজা হয়? আজকে শাহেদের কে নিয়ে আপনি টকশো করছেন, পেপার পত্রিকায় পেজ ভরে কলাম লেখা হচ্ছে, কিন্তু এই শাহেদের পিছনে আরো কারা কারা জড়িত। এই যে ক্যাসিনো কাণ্ড ঘটল, সম্রাটের কিংবা জিকে শামীমকে আমরা পেপার পত্রিকা দেখলাম, সেখানে পুলিশের ইনভলভমেন্ট রয়েছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় পুলিশ ডিএমপির হেডকোয়ার্টারের, মানে পুলিশ হেডকোয়ার্টারের সামনে যেটা বলা চলে, এই কাজগুলো করে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর ইনভলভমেন্ট ছিল না। আর এটা তো দীর্ঘদিনের একটা ব্যবস্থার ফল।
আজকে যে আমরা এই আওয়ামী লীগের সময় ভোটারবিহীন নির্বাচনের কথা বলি, বিএনপির সময় মাগুরা নির্বাচনের কথা তো আমরা দেখেছি। কাজে আমরা শুধু একপাক্ষিক সমালোচনা করব সেটি নয়, আমরা যেটা বাস্তবতা বলছি যে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের আত্মসমালোচনা এবং আত্মোপলব্ধি করার সময় আছে।